বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা ভালো আছো। এই পড়ন্ত বিকেলে তোমাদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি তোমরা ভালো আছো। রাজশাহী কলেজ কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ সৈয়দ আলিয়া হাসান, সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। আজকে আমরা আলোচনা করব যুক্তিবিদ্যা, দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা। বিষয় হবে ব্যাখ্যা বা এক্সপ্লেনেশন। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো একটু দেখে নিই। পাঠ পরিস্থিতির শিরোনাম: ব্যাখ্যা কি, ব্যাখ্যার উদ্দেশ্য, ব্যাখ্যার প্রকারভেদ, বৈজ্ঞানিক ব্যাখ্যার বিভিন্ন রূপ, ভ্রান্ত ব্যাখ্যা ও ব্যাখ্যার সীমাবদ্ধতা। পাঠের উদ্দেশ্য: ব্যাখ্যা কি, ব্যাখ্যার উদ্দেশ্য, ব্যাখ্যার প্রকারভেদ, বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ, ভ্রান্ত ব্যাখ্যা, ব্যাখ্যার সীমাবদ্ধতা এ সম্পর্কে তোমরা জ্ঞান লাভ করতে পারবে। শিখন ফল: ব্যাখ্যা কি, ব্যাখ্যার উদ্দেশ্য, ব্যাখ্যার প্রকারভেদ, বৈজ্ঞানিক ব্যাখ্যার বিভিন্ন রূপ, ভ্রান্ত ব্যাখ্যা, ব্যাখ্যার সীমাবদ্ধ সম্পর্কে তোমরা জানতে পারবে এবং এ সম্পর্কে কিছু বলতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, প্রশ্ন করতে পারো, স্যার ব্যাখ্যা কি বা ব্যাখ্যাকরণ কি? আমরা সহজ কথাই বলতে পারি। কোনো জটিল বিষয়কে সহজ করে বলা, বিশ্লেষণ করা, অ্যানালাইসিস করা। এখন আমরা এই যে ছোটবেলা থেকে শিখে আসছি যে এটাকে ব্যাখ্যা করো, এইটা ব্যাখ্যা কি হবে, হ্যাঁ, এই ব্যাখ্যাটি আজকে সকল ক্লাসের শ্রেণীর জন্য এটা দরকার। কারণ হচ্ছে ব্যাখ্যা কি এটা শুধু যুক্তিবিদ্যা আলোচনা করে, অন্য সাবজেক্ট আলোচনা করে, কিন্তু ব্যাখ্যার কতগুলো নিয়ম আছে, ব্যাখ্যার কতগুলো সীমাবদ্ধতা আছে, এগুলো বুঝতে হলে এই ব্যাখ্যা চ্যাপ্টারটি আমাদেরকে পড়তে হবে এবং জানতে হবে। মানুষ বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, আর এই বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব হিসেবে মানুষ সবকিছু জানতে চায়, বুঝতে চায়। জাগতিক ঘটনাবলী অত্যন্ত জটিল এবং নানারূপ বৈচিত্র্যে এবং রহস্যে ভরপুর। আর এসব যখন জটিল এবং অস্পষ্ট এবং দুর্বোধ্য মনে হয়, তখন কি করা হয়? এই সব আমাদের মনে জিজ্ঞাসা সৃষ্টি করে এবং তখন আমরা কি করি? এগুলোর ব্যাখ্যার দাবি করি। এবার ব্যাখ্যার উৎপত্তিগত দিক নিয়ে আমি কথা বলবো। ব্যাখ্যার ইংরেজি শব্দ আগেই বলেছি, এক্সপ্লেনেশন। এই এক্সপ্লেনেশন শব্দটি ল্যাটিন শব্দ এক্সপ্লেনার শব্দ থেকে এসেছে বা উদ্ভূত হয়েছে। এক্সপ্লেনার শব্দের দুটো অংশ আছে, এক্স এবং প্লেনাস। এক্স অর্থ হচ্ছে আউট অফ, দ্যাট মিনস পূর্ব অবস্থা, আর প্লেনাস অর্থ হচ্ছে টু মেক এ প্লেন বা সহজ করা বা স্পষ্ট করে তোলা। অর্থাৎ যেসব বিষয় আমাদের কাছে অস্পষ্ট এবং দুর্বোধ্য, সেগুলোকে স্পষ্ট এবং সহজবোধ্য করে তোলাই হলো ব্যাখ্যার কাজ। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যে এক্সপ্লেনেশন শব্দটি ল্যাটিন শব্দ এক্সপ্লেনার থেকে আসছে, যার অর্থ কি? সহজ করে বলা, স্পষ্ট করে বলা, স্পষ্ট করে তোলা। যেগুলো দুর্বোধ্য, যেগুলো অস্পষ্ট, সেগুলোকে সহজ করে তোলাই হলো ব্যাখ্যার কাজ। সেটাই হলো ব্যাখ্যা। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো, কোনো জটিল, কোনো রহস্যময়, দুর্বোধ্য ঘটনাকে সুস্পষ্ট এবং সহজবোধ্য করাকে ব্যাখ্যা বা ব্যাখ্যাকরণ বলে। আমি আবার বলছি, কোনো জটিল, কোনো রহস্যময়, দুর্বোধ্য ঘটনাকে সুস্পষ্ট এবং সহজবোধ্য করাকে ব্যাখ্যা বা ব্যাখ্যাকরণ বলে, দ্যাট মিনস এক্সপ্লেনেশন বলে। সহজ কথায় আমরা বলতে পারি ব্যাখ্যাকরণ বা ব্যাখ্যা মানুষের বোধশক্তিকে, দ্যাট মিনস আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাসিটিকে কি করে? পরিতৃপ্ত করে, সন্তুষ্ট করে। জগতের ঘটনাবলী অতি সহজ সরল আকারে আমাকে পরিবেশন করতে সাহায্য করে। সুতরাং আমরা বলতে পারি যে কি ব্যাখ্যা কি করা হয়? যে প্রক্রিয়ার মাধ্যমে দুর্বোধ্য বিষয়কে, অস্পষ্ট বিষয়কে, জটিল বিষয়কে, রহস্যময় বিষয়কে
কি করা হয়? স্পষ্ট করা হয়, সহজ করা হয়, বোধগম্য করে তোলার চেষ্টা চালানো হয়। সেই প্রক্রিয়া বা পদ্ধতিকেই বলা হবে ব্যাখ্যা। আমি আবার বলছি, কোনো জটিল বিষয়, কোনো দুর্বোধ্য বিষয়, কোনো রহস্যময় বিষয় যদি থাকে, তাকে স্পষ্ট করা, সহজ করা, বোধগম্য করে তোলা প্রচেষ্টাই হলো ব্যাখ্যা বা ব্যাখ্যাকরণ। তাইলে আমরা দেখতে পাই যে ব্যাখ্যা কি? ব্যাখ্যা হচ্ছে কোনো বিষয় যখন আমাদের কাছে কঠিন মনে হবে, জটিল মনে হবে, দুর্বোধ্য মনে হবে, অস্পষ্ট মনে হবে, তাকে সহজ করে বলার নামই, সহজ করে তুলে ধরার নামই হলো ব্যাখ্যা। সুপ্রিয় শিক্ষার্থী, জগতের কত মানুষ রয়েছে, নানান জাতি, নানান মত, কত মানুষ রয়েছে, কত মানুষ কত নিয়ে সন্তুষ্ট। এই জন্যে জগতে যেমন মানুষ বিচিত্র, মনও তেমন বিচিত্র। তাই একটি ঘটনা নিয়ে এক মানুষ যেমন পরিতৃপ্ত বা তৃপ্ত হয় বা সন্তুষ্ট হয়, আর একজন মানুষ না তুষ্ট বা সন্তুষ্ট হতে পারে। দ্যাট মিনস একজনকে একটি বিষয়ে সন্তুষ্ট করে, অন্যজনকে নাও করতে পারে। তাই একজনের কাছে একটি জিনিস মূল্যবান, আর একজনের কাছে মূল্যহীন। আমি জাস্ট একটি উদাহরণ দিচ্ছি। যেমন কেউ শুটকি মাছ খুব পছন্দ করে, তার কাছে সুস্বাদু, বাট যেই পছন্দ করে না, যেমন আমি পছন্দ করি না, আমার কাছে দুর্গন্ধ মনে হয়। তার মানে একই জিনিস একজনের কাছে খুব সুস্বাদু, সুপ্রিয়, খুব মূল্যবান, আমার কাছে মূল্যবান নয়। এইরকম ব্যাখ্যা বিভিন্ন রকমের হতে পারে। এই জন্য ব্যাখ্যাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা, সায়েন্টিফিক এক্সপ্লেনেশন, আর একটা হলো লৌকিক ব্যাখ্যা, পপুলার এক্সপ্লেনেশন বলা হয়। তাহলে ব্যাখ্যা কত রকমের? শিক্ষার্থীরা খেয়াল করো, ব্যাখ্যা দুই রকমের। একটা হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা, আর একটা হলো লৌকিক ব্যাখ্যা। ব্যাখ্যা কত রকমের? দুই রকমের। একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা, একটা লৌকিক ব্যাখ্যা। সুপ্রিয় শিক্ষার্থী, প্রশ্ন করতে পারো, স্যার বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? তা আমরা বলবো যে প্রকৃতির নিয়ম, কার্যকরণ নিয়ম, এই নিয়ম দুটো মেনে ঘটনাবলীর মধ্যে কি পরস্পর সম্পর্ক স্থাপন করে যদি কোনো কিছুর ব্যাখ্যা দেওয়া হয়, তখন তার নাম হবে বৈজ্ঞানিক ব্যাখ্যা। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আবার বলছি, বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? যে ব্যাখ্যায় প্রকৃতির নিয়ম, কার্যকরণ নিয়ম এগুলো অনুসরণ করা হয়, কার্যকরণ সম্পর্ক আবিষ্কার করা হয়, করে যদি কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয়, তখনই তার নাম হবে বৈজ্ঞানিক ব্যাখ্যা। তাহলে বৈজ্ঞানিক ব্যাখ্যায় কি থাকে? প্রকৃতির নিয়ম থাকে, কার্যকরণ নিয়ম থাকে। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, চন্দ্রগ্রহণের কারণ নির্ণয় করতে গিয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যায় বলা হবে পৃথিবী, সূর্য এবং চাঁদ সরল রেখায় যদি থাকে, তাহলে কি হবে? চাঁদের উপর পৃথিবীর ছায়া পড়লে তখন চাঁদকে আর দেখা যাবে না। দ্যাট মিনস অন্ধকার হয়ে যাবে, তখন চন্দ্রগ্রহণ হবে। হ্যাঁ, এই কারণে এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা। কিন্তু কেউ যদি বলে লৌকিক ব্যাখ্যাতে, তোমরা উদাহরণে দেখতে পাবে, রাহু নামের এক প্রকার দৈত্য চাঁদকে খেয়ে ফেলেছে, তাই চাঁদে গ্রহণ লেগেছে। আসলে তা নয়। তাহলে বৈজ্ঞানিক ব্যাখ্যায় আমরা কি বলতে পারি? যে ব্যাখ্যায় প্রকৃতির নিয়ম অনুসারে বা অনুসরণ করে ঘটনাবলীর মধ্যে কার্যকরণ সম্পর্ক আবিষ্কার করে কোনো একটি ঘটনা যখন ব্যাখ্যা করা হয়, তখনই তার নাম হয় বৈজ্ঞানিক ব্যাখ্যা। সুপ্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, এবার আমরা আলোচনা করি লৌকিক ব্যাখ্যা। লৌকিক ব্যাখ্যা কি? যে ব্যাখ্যায় অদৃশ্য, অতি প্রাকৃতিক শক্তির আশ্রয় নিয়ে কোনো ঘটনাকে ব্যাখ্যা করা হয়, তাকে বলা হয় লৌকিক ব্যাখ্যা। তাহলে লৌকিক ব্যাখ্যা কি? অদৃশ্য যেটা অতীন্দ্রিয়, অতি প্রাকৃতিক, অপ্রাকৃতিক, যেগুলো দেখা যায় না, এরকম ঘটনা নিয়ে, যেগুলো বাস্তবের সাথে মিল নেই, এই রকম বিষয়কে সামনে নিয়ে এসে কোনো ঘটনার যদি ব্যাখ্যা দেয়া হয়, তখন তার নাম হবে কি? লৌকিক ব্যাখ্যা। আমি আবার বলছি, যে ঘটনায় অদৃশ্য, অপ্রাকৃতিক বা অতি প্রাকৃতিক শক্তির আশ্রয় নিয়ে আমরা কোনো ঘটনাকে যখন ব্যাখ্যা করব, তখন তার নাম হবে লৌকিক ব্যাখ্যা। যেমন একটু আগে বলেছি, চন্দ্রগ্রহণের সময় চন্দ্রগ্রহণের কারণ নির্ণয় করতে গিয়ে যদি কোনো ব্যক্তি বলে রাহু নামের এক প্রকার বিরাটকায় দৈত্য চাঁদকে সাময়িকভাবে গ্রাস করে বা খেয়ে ফেলে, এই জন্যে চাঁদে গ্রহণ লাগে, এটা হবে লৌকিক ব্যাখ্যা। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কি দেখতে পেলাম? ব্যাখ্যা দুই রকমের, একটা হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা, একটা লৌকিক ব্যাখ্যা। তাহলে বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? যেখানে প্রকৃতির নিয়ম, কার্যকরণ নিয়ম অনুসরণ করে কোনো ঘটনার ব্যাখ্যা দেয়া হয়। আর লৌকিক ব্যাখ্যা কি?
অতিপ্রাকৃতিক অদৃশ্য বাহ্যিক সাদৃশ্য থেকে এক ধরনের ঘটনার মধ্যে কার্যকরের সম্পর্ক আবিষ্কার করে ব্যাখ্যা করা হয়, তখনই তার নাম হলো কি লৌকিক ব্যাখ্যা। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করব বৈজ্ঞানিক ব্যাখ্যার বৈশিষ্ট্য। তো বৈজ্ঞানিক ব্যাখ্যার বৈশিষ্ট্যগুলো কি কি? যুক্তিবিদ কার্ভেট রিড বৈজ্ঞানিক ব্যাখ্যার একটা সংজ্ঞা দিয়েছেন। তিনি এরকম বলেছেন, বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো ঘটনাবলীর নিয়ম আবিষ্কার করা, অনুমান করা, সংযুক্ত করা। আমি আবার বলছি, বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো ঘটনাবলীর মধ্যে নিয়ম আবিষ্কার করা, অনুমান করা এবং সংযুক্ত করা। কার্ভেট রিডের এই সংজ্ঞাটি বিশ্লেষণ করলে বৈজ্ঞানিক ব্যাখ্যার মধ্যে কতগুলো বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। সেগুলো কি? 1 নম্বর হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রকল্পের সাথে যুক্ত। আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম প্রকল্প, পূর্বের ক্লাস যেটা আমি নিয়েছিলাম সেদিন আমি আলোচনা করেছিলাম প্রকল্প। এখন প্রশ্ন করতে পারো, স্যার প্রকল্প কি? প্রকল্প একটা আন্দাজ, অনুমান, প্রাথমিক অনুমান। আজকে পৃথিবীতে যত প্রতিষ্ঠিত সত্য আছে সব একদিন প্রকল্প ছিল। এই প্রকল্পের আস্তে আস্তে সেটা সত্যে প্রতিষ্ঠিত হয়েছে। আমি বলেছিলাম, নিউটন যখন বসেছিলেন আপেল গাছের নিচে, আপেল একটি পড়লো, তারপরে তিনি চিন্তা করলেন আপেলটি কেন ডানে গেল না, বামে গেল না, মানে উপরে গেল না, কেন নিচে আসলো? এর অবশ্যই একটি কারণ আছে। এটা একটি প্রকল্প। আজকে এটা প্রতিষ্ঠিত সত্য, মাধ্যাকর্ষণ নিয়ম। এই ব্যাখ্যা প্রকল্পের সাথে যুক্ত। নম্বর 2, বৈজ্ঞানিক ব্যাখ্যা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সংযুক্তিকরণ। সংযুক্তিকরণ কি? সংযুক্তিকরণ হলো জোড়া দেওয়া, দুটোকে যুক্ত করা, হ্যাঁ, বিচ্ছিন্ন ঘটনাকে একসাথে করে তার বৈশিষ্ট্য এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা, একসাথে যুক্ত করা। তাহলে বৈজ্ঞানিক ব্যাখ্যার 2 নম্বর বৈশিষ্ট্য আমরা কি দেখতে পেলাম? সংযুক্তিকরণ। নম্বর 3 হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আরোহের সাথে যুক্ত। আমরা কোন পাঠ আলোচনা করছি? আরোহ অনুমান। আরোহ অনুমান কি? আরোহ অনুমান হচ্ছে বিশেষ থেকে সার্বিকে গমন করা। এই বিশেষ থেকে সার্বিকে গমন করতে হলে আমাদের ব্যাখ্যার দরকার আছে। আমরা বলি রহিম মরণশীল, করিম মরণশীল, যদু মরণশীল, অতএব সকল মানুষ মরণশীল। এটা একটা আরোহ। এই আরোহের সাথেই এই বৈজ্ঞানিক ব্যাখ্যা যুক্ত। বৈজ্ঞানিক ব্যাখ্যা শ্রেণীকরণের সাথে যুক্ত। আমরা এর পরের ক্লাসটা নিব শ্রেণীকরণ। সেই শ্রেণীকরণ কি? ক্লাসিফিকেশন বা ক্লাসিফাইড করা। দুটো বস্তু, দুটো ঘটনার মধ্যে আমরা কতগুলো সাদৃশ্য দেখব, দেখে একটাকে একদিকে ফেলে দেব আর একটাকে আরেকদিকে ফেলে দেব। আমরা সেখানে 2 ধরনের শ্রেণীকরণ দেখব, একটা প্রাকৃতিক শ্রেণীকরণ, একটা কৃত্রিম শ্রেণীকরণ। যেমন স্পেশালি কিছু উদ্ভিদ আছে, কিছু গাছপালা আছে যেগুলোর ফল ধরে, আবার কিছু বৃক্ষ আছে ফুল হয়, কিন্তু কিছু বৃক্ষ আছে যেগুলো ফুল হয় না। তাই আমরা এরকম বলতে পারি সপুষ্পক উদ্ভিদ, অপুষ্পক উদ্ভিদ। এই শ্রেণীকরণ বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে যুক্ত। সুপ্রিয় শিক্ষার্থী, বৈজ্ঞানিক ব্যাখ্যা অবরোহের সাথেও যুক্ত। অবরোহ অনুমান কি? অবরোহ অনুমান হচ্ছে সার্বিক বাক্য থেকে বিশেষ বাক্যের দিকে গমন হচ্ছে অবরোহ অনুমান। আর আরোহ হলো কি? বিশেষ থেকে সার্বিকে গমন। অবরোহ হলো সার্বিক বাক্য থেকে বিশেষের দিকে গমন। সার্বিক বাক্য কি? সকল মানুষ মরণশীল। আলী হাসান একজন মানুষ, অতএব আলী হাসান হয় মরণশীল। এটা হলো কি? অবরোহ। এই অবরোহের সাথে বৈজ্ঞানিক ব্যাখ্যা যুক্ত। তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম? বৈজ্ঞানিক ব্যাখ্যার কতগুলো বৈশিষ্ট্য আছে। সেটা হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রকল্পের সাথে যুক্ত, বৈজ্ঞানিক ব্যাখ্যা সংযুক্তিকরণের সাথে যুক্ত, বৈজ্ঞানিক ব্যাখ্যা আরোহের সাথে যুক্ত, বৈজ্ঞানিক ব্যাখ্যা শ্রেণীকরণের সাথে যুক্ত, বৈজ্ঞানিক ব্যাখ্যা অবরোহের সাথে যুক্ত। সুপ্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, আমরা দুটো ব্যাখ্যার কথা বলেছি আগে। এই প্রকারভেদ তোমরা জানো যে ব্যাখ্যা 2 রকমের, একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আর একটা হলো লৌকিক ব্যাখ্যা। তো তোমরা দেখতে পাচ্ছ যে লৌকিক ব্যাখ্যা বৈশিষ্ট্য। তো লৌকিক ব্যাখ্যার বৈশিষ্ট্যগুলো এখন আমি একটু তুলে ধরার চেষ্টা করব। 1 নম্বর বিষয় হচ্ছে এই লৌকিক ব্যাখ্যা হচ্ছে সাধারণ মানুষের ব্যাখ্যা। এই যে আম জনতা, সাধারণ মানুষ এই ধরনের ব্যাখ্যা দিয়ে থাকে। মানে এগুলো যারা বিজ্ঞানী, যারা বৈজ্ঞানিক, যারা শিক্ষিত মানুষ সাধারণত এই ব্যাখ্যা, লৌকিক ব্যাখ্যা দিয়ে থাকে না। একদম সাধারণ ধরনের মানুষ এই শুনে বিশ্বাস করে এটার ব্যাখ্যা দিয়ে থাকে। এটা হলো লৌকিক ব্যাখ্যা। তাহলে লৌকিক ব্যাখ্যা কি? সাধারণ মানুষের ব্যাখ্যা। 2 নম্বর বিষয় হচ্ছে লৌকিক ব্যাখ্যায় কোনো কার্যকরণ সম্পর্ক নির্ণয় করা হয় না, অথবা কার্যকরণ সম্পর্ক নির্ণয় করার চেষ্টা করা হয় না, অথবা কার্যকরণ সম্পর্ক থাকে না।
তাহলে 2 নম্বর কি বিষয় কি, সেখানে কার্যকারণ সম্বন্ধ নির্ণয় করা হয় না। নম্বর 3, লৌকিক ব্যাখ্যা কি করা হয়, অলৌকিক, কাল্পনিক, অতিপ্রাকৃতিক শক্তির সাহায্যে বা সত্তার সাহায্য নিয়ে ঘটনাবলীর ব্যাখ্যা দেওয়া হয়। এক কথা এটা এই লৌকিক ব্যাখ্যাটা কি করা হয়, অলৌকিক, কাল্পনিক, অতিপ্রাকৃতিক শক্তির আশ্রয় নিয়ে বা সত্তার আশ্রয় নিয়ে ঘটনাগুলোর ব্যাখ্যা প্রদানের চেষ্টা করা হয় বা ব্যাখ্যা দেওয়া হয়। নম্বর 4, লৌকিক ব্যাখ্যা গুরুত্বহীন এবং বাহ্যিক সাদৃশ্যে পরিতৃপ্ত হয় বা তৃপ্ত থাকে। লৌকিক ব্যাখ্যা কি করা হয়, গুরুত্বহীন, বাহ্যিক, বাহ্যিক বুঝো বাহিরের দিকে, যেগুলোর গুরুত্ব নাই সেই সব বিষয়গুলো নিয়ে কি করা হয়, পরিতৃপ্ত থাকে বা তৃপ্ত থাকে বা সন্তুষ্ট থাকে, এগুলো নিয়েই লৌকিক ব্যাখ্যা করা হয়। এটা একটা লৌকিক ব্যাখ্যার বৈশিষ্ট্য। বৈজ্ঞানিক ব্যাখ্যার যেমন পদ্ধতি আছে, কিন্তু লৌকিক ব্যাখ্যার এরকম পদ্ধতি নেই। তোমরা দেখতে পাবে যে লৌকিক ব্যাখ্যা যে যার মতো, যে যেরকম ভাবে চাইবে সেইভাবেই সে কি করবে, ব্যাখ্যা দেবে। তে এই লৌকিক ব্যাখ্যার কোনো পদ্ধতি নাই, কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যার যেমন কার্যকরণ সম্পর্ক আবিষ্কার করা, প্রকৃতির নিয়মের সাথে আবিষ্কার করে ঘটনার ব্যাখ্যা দেওয়া হয়, এখানে কোনো ভিন্নতা নাই। কিন্তু লৌকিক ব্যাখ্যায় কি করা হয়, এটা ব্যক্তিভেদে ভিন্ন হয়ে যায়, এখানে কোনো পদ্ধতি নাই এবং এটা ব্যক্তিভেদে ভিন্ন হয়। কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হয় না। সুপ্রিয় শিক্ষার্থী, লৌকিক ব্যাখ্যা যেমন যাচাই করা যায় না, কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা যাচাই করা যায়। তা আমরা বলতে পারি লৌকিক ব্যাখ্যার বৈশিষ্ট্যে এটা যাচাইযোগ্য নয়। এটা কি করা যায় না, যাচাই করা যায় না। যাচাই মানে কি, প্রুফ করা যায় না, প্রমাণ করা যায় না, কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রমাণ করা যায়। সুপ্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, আমি বলছি যে লৌকিক ব্যাখ্যার মাধ্যমে বিশেষ কোনো ঘটনা ব্যাখ্যা দেওয়া হয় যা বাস্তব বিবর্জিত। লৌকিক ঘটনার মাধ্যমে কি করা হয়, বিশেষ ঘটনার ব্যাখ্যা দেওয়া হয়। বিশেষ কোনো ঘটনা, হঠাৎ বন্যা হয়েছে, কি কারণে হয়েছে, এটা বিশেষ বিশেষ ঘটনা ব্যাখ্যা দেবে এই লৌকিকভাবে। তো এই লৌকিক ব্যাখ্যা মধ্যে আমরা কতগুলো বৈশিষ্ট্য অলরেডি দেখতে পেয়েছি, আমি আরেকবার এগুলো বলে শেষ করছি। তাহলে এটা কি, লৌকিক ব্যাখ্যাটা সাধারণ মানুষের ব্যাখ্যা, এখানে কার্যকরণ সম্পর্ক থাকে না। এই লৌকিক ব্যাখ্যায় কি করা হয়, অলৌকিক, কাল্পনিক, অতিপ্রাকৃতিক শক্তির আশ্রয় নিয়ে ঘটনাবলীর ব্যাখ্যা দেওয়া হয়। এরপরে কি করা হয়, এখানে গুরুত্বহীন এবং বাহ্যিক বিষয় সাদৃশ্য দেখানো হয়। এটার কোনো পদ্ধতি নাই, লৌকিক ব্যাখ্যার পদ্ধতি নাই। লৌকিক ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হয়, আর এই ব্যক্তি বিশেষের মানে বিশেষ ঘটনার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয় লৌকিক ব্যাখ্যায়। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এই যে আমি বোর্ডে লিখেছি ব্যাখ্যা 2 রকমের, একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা, একটা হলো লৌকিক ব্যাখ্যা। এই বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং লৌকিক ব্যাখ্যার বৈশিষ্ট্য আমি আলোচনা করলাম। এই আলোচনার প্রেক্ষিতে এখন আমি এই দুটোর মধ্যে কিছু তফাৎ বা পার্থক্য তুলে ধরব। কি কি পার্থক্য আছে তা আমরা একটু এখন আলোচনা করব। লৌকিক ব্যাখ্যা অলৌকিক কারণের সাহায্যে গ্রহণ করে। লৌকিক ব্যাখ্যা অলৌকিক কারণের সাহায্যে গ্রহণ করে, কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা অলৌকিক কারণের সাহায্য গ্রহণ করে না। তাহলে আমরা কি দেখতে পাই, লৌকিক ব্যাখ্যা অলৌকিক কারণের সাহায্য গ্রহণ করে এবং বাস্তব কারণের সাহায্য গ্রহণ করে না। যেমন কোনো এলাকায় কলেরা হয়েছে, তো কলেরা হয়েছে, লৌকিক ব্যাখ্যায় কি বলা হবে, বলবে যে এখানে অলাবিবির আবির্ভাব ঘটেছে। তো এই অলাবিবির আবির্ভাবের ফলেই কলেরা বা মহামারী দেখা দিয়েছে, এটা লৌকিক ব্যাখ্যা। এখানে বাস্তব কোনো কারণ নাই, অলাবিবির কোনো অস্তিত্ব আমরা খুঁজে পাই না। হ্যাঁ, তাহলে লৌকিক ব্যাখ্যা কি করা হয়, অলৌকিক কারণের সাহায্য গ্রহণ করা হয়। কিন্তু এই কলেরা বা ডায়রিয়া, এটার কারণ যদি বৈজ্ঞানিক ব্যাখ্যায় বলা হয় যে কোমা আকৃতির জীবাণু শরীরের মধ্যে প্রবেশ করলে কি হবে, আমাদের ডায়রিয়া বা কলেরা বা এক ধরনের পেটের অসুখ হবে, এটা হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা। তাহলে বৈজ্ঞানিক ব্যাখ্যায় অলৌকিক কারণের সাহায্য গ্রহণ করা হয় বা বাস্তব কারণের সাহায্য গ্রহণ করা হয় না। কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা কি করা হয়, বাস্তব কারণের সাহায্যে গ্রহণ করা হয়। হ্যাঁ, আমরা অলরেডি উদাহরণ দিয়ে বলেছি যে অলাবিবির আবির্ভাবের ফলে কলেরা হয়, এটা লৌকিক ব্যাখ্যা। কিন্তু কোমা আকৃতির জীবাণু যদি শরীরে প্রবেশ করে, পেটের ভিতর প্রবেশ করে খাদ্যের সাথে, তাহলে মানবদেহে প্রবেশ করলে এই রোগের প্রাদুর্ভাব ঘটে, এটা বৈজ্ঞানিক ব্যাখ্যাই বলেছে। সেকেন্ডলি আমরা বলতে পারি লৌকিক ব্যাখ্যা গুরুত্বহীন বাহ্যিক সাদৃশ্যে পরিতৃপ্ত হয়। কি করা হয়, লৌকিক ব্যাখ্যা গুরুত্বহীন বাহ্যিক সাদৃশ্য পরিতৃপ্ত হয়।
কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা কি করা হয়, গুরুত্বপূর্ণ বিষয়ে সাদৃশ্য পরিতৃপ্ত হয়। যেমন লৌকিক ব্যাখ্যায় বলা হবে বাদুড় একটি পাখি, কারণ বলবে যে পাখির মতো উড়ে, পাখির মতো সবকিছু দেখতে, আসলে এটা পাখি নয়। বৈজ্ঞানিক ব্যাখ্যা কি বলবে যে বাদুড় এক ধরনের স্তন্যপায়ী প্রাণী, কারণ বাদুড় পাখির মতো ডিম পাড়ে না, এরা বাচ্চা প্রসব করে, তারা দুধ দেয়। সুতরাং কি বৈজ্ঞানিক ব্যাখ্যায় বাদুড়কে বলা হবে স্তন্যপায়ী প্রাণী, কিন্তু লৌকিক ব্যাখ্যাকে বলা হবে বাদুড় এক প্রকার পাখি। সুপ্রিয় শিক্ষার্থী, আমি বলছি দেখো, লৌকিক ব্যাখ্যা আগেই বলেছি ব্যক্তিভেদে ভিন্ন হয়। লৌকিক ব্যাখ্যা কি হয়, ব্যক্তিভেদে ভিন্ন হয়, কারণ এক একজনের ব্যক্তির বুদ্ধি, দৃষ্টিভঙ্গি, শিক্ষা, বিশ্বাস ইত্যাদি বিভিন্ন রূপ হতে পারে। এক একজনের এক এক রকম হতে বিশ্বাস থাকতে পারে। এই স্রষ্টার প্রতি এক একজনের এক এক রকম বিশ্বাস, এই জন্যে নানান মানুষ, নানান ধর্ম রয়েছে। তো এই যে বুদ্ধি, দৃষ্টিভঙ্গি, শিক্ষা, বিশ্বাস এগুলো ব্যক্তিভেদে ভিন্ন হয় লৌকিক ব্যাখ্যায়। কাজেই বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকমের ব্যাখ্যা দিয়ে থাকেন, কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা একটা সুনির্দিষ্ট নিয়ম থাকে, এই সুনির্দিষ্ট নিয়ম দ্বারা পরিচালিত হয়। তাই বৈজ্ঞানিক ব্যাখ্যা সকল ব্যক্তির ক্ষেত্রে বা সব ক্ষেত্রে একই রকম হয় বা হয়ে থাকে। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, লৌকিক ব্যাখ্যায় বলবে যে যখন এই পৃথিবীটা কি একটা ষাঁড়ের শিংয়ের উপর আছে, আর এই এক ষাঁড় এক সিং থেকে আরেক সিংহে যখন পার করে তখন ভূমিকম্প হয়। আবার কেউ বিশ্বাস করে কচ্ছপের পিঠের উপর, বিশাল আকৃতির একটা কচ্ছপের পিঠের উপর আছে, কচ্ছপ একটু নাড়াচড়া করে তখন ভূমিকম্প হয়। এটা হলো লৌকিক ব্যাখ্যা। সুপ্রিয় শিক্ষার্থী, আর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি বলা হবে যে মাধ্যাকর্ষণের নিয়মে এই পৃথিবীটা চলছে। পৃথিবীর বিভিন্ন কারণে ভূমিধস, ভূ আলোড়ন, বিভিন্ন আগ্নেয়গিরির অগ্নুৎপাত, হ্যাঁ, এসব কারণে এই ভূমিকম্প হতে পারে। তাই আমরা দেখতে পাচ্ছি যে লৌকিক ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হয়, কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা সবার কাছে একই রকম বা সমান হয়ে থাকে। লৌকিক ব্যাখ্যায় কোনো বিশেষ ঘটনাকে ব্যাখ্যা দেয়া হয়। লৌকিক ব্যাখ্যা কি করা হয়, বিশেষ একটি ঘটনাকে ব্যাখ্যা দেয়া হয়। আর বৈজ্ঞানিক ব্যাখ্যা সাধারণ একটি ঘটনা, বিশেষ বিশেষ ঘটনার সাথে সাধারণ নিয়মকে যুক্ত করে একদম প্রপারলি একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, লৌকিক ব্যাখ্যায় কোনো নিয়ম আবিষ্কার করার তো প্রয়োজনই মনে করে না, এবং এর লৌকিকভাবেই ব্যাখ্যা দিয়ে থাকে। কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা কি করা হয়, উচ্চতর নিয়ম, জোয়ার ভাটার নিয়মকে আমরা কি করি, মাধ্যাকর্ষণ নিয়মের সাথে যুক্ত করে উচ্চতর নিয়মের মধ্যে নিয়ে এসে ব্যাখ্যা করা হয়, এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা। আর লৌকিক ব্যাখ্যায় কোনো নিয়মের ধারে না, কোনো নিয়মের বালাই নাই। আমরা চন্দ্রগ্রহণের কথা বলতে পারি, চন্দ্রগ্রহণ মাধ্যাকর্ষণ নিয়মের উচ্চতর নিয়মে এনে বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে থাকে, কিন্তু লৌকিক ব্যাখ্যা তার কথা বলে না। সুপ্রিয় শিক্ষার্থী, আমি লৌকিক ব্যাখ্যা এবং বৈজ্ঞানিক ব্যাখ্যার মধ্যে পার্থক্য আলোচনা করছি, তোমরা একটু খেয়াল করবে, ভালো করে কথাগুলো শোনো। লৌকিক ব্যাখ্যা একটি মাত্র শর্তকে সম্পূর্ণ কারণ বলে মনে করে। আমি আবার বলছি, লৌকিক ব্যাখ্যা কি করে, একটি মাত্র শর্তকে সম্পূর্ণ কারণ হিসেবে মনে করে, কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা কি করা হয়, সেখানে সদার্থক, নয়ার্থক সকল শর্তগুলো দেখা হয়। আমি একটু আরো পরিষ্কার করে বলছি, লৌকিক ব্যাখ্যায় কি করা হয়, একটি মাত্র শর্ত, দ্যাট মিন্স সদার্থক শর্তকে দেখা হয়, কোনো নয়ার্থক শর্তকে এখানে দেখানো হয় না। আর বৈজ্ঞানিক ব্যাখ্যায় কি করা হয়, সদার্থক এবং নয়ার্থক উভয় ধরনের শর্তকে আমার উপস্থাপন করে ঘটনার ব্যাখ্যা দেয়া হয়। সুপ্রিয় শিক্ষার্থী, লৌকিক ব্যাখ্যায় কোনো ঘটনা বাহ্যিক লক্ষণের প্রতি দৃষ্টি দিয়ে ব্যাখ্যা করা হয়। বাহ্যিক, আমি আগেই বলেছি, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা দেওয়া হয় বা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়। প্রকৃত কারণ আবিষ্কৃত হয় না, এই জন্য বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখলে প্রকৃত কারণ আবিষ্কৃত হয় না। কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা কি করা হয়, কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে কোনো ঘটনাকে ব্যাখ্যা দেওয়া হয়। এই জন্য কি হয়, প্রকৃত কারণ উন্মোচিত হয়, রিয়েল কজ, প্রকৃত কারণ, এটাকে আমরা উন্মোচন করতে পারি বৈজ্ঞানিক ব্যাখ্যা, কিন্তু লৌকিক ব্যাখ্যায় এটা উন্মোচন করতে পারি না। আমি আগেই বলেছি যে লৌকিক ব্যাখ্যা যাচাইযোগ্য নয়, কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা যাচাইযোগ্য। লৌকিক ব্যাখ্যা কি করে, দৈব এবং অবাস্তব ঘটনার উল্লেখ করা হয়, যেগুলো আমাদের ধরাছোঁয়ার
বাইরে, এই জন্য এটা যাচাই করা যায় না। তাই লৌকিক ব্যাখ্যা কি করা যায় না? যাচাই করা যায় না। কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা কি করা যায়? যাচাই করা যায়। এটা ভেরিফিকেশন করা যায়, ভেরিফাই করা যায়, এক্সপ্লেইন করা যায়, এক্সপেরিমেন্ট করা যায়। এটা বাস্তবের সাথে সঙ্গতিপূর্ণ। শিক্ষার্থীরা খেয়াল করো, লৌকিক ব্যাখ্যার কোনো পদ্ধতি নাই। এটাও একটু আগে বলেছি যে লৌকিক ব্যাখ্যার কোনো পদ্ধতি নাই, এখানে কোনো নিয়ম অনুসরণ করা হয় না। কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা কি করা হয়? সুনির্দিষ্ট নিয়ম অনুসরণ করা হয়, এর পদ্ধতি অনুসরণ করা হয়। সুতরাং এই বৈজ্ঞানিক ব্যাখ্যাটা হলো পদ্ধতি ভিত্তিক। তাহলে লৌকিক ব্যাখ্যার কোনো পদ্ধতি নেই, কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যার পদ্ধতি আছে। এরপরে আমরা কি দেখতে পাই? আগেই বলেছি যে লৌকিক ব্যাখ্যা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা হয়, আর এর জন্য কি হয়? ফেলাসি বা অনুপপত্তি ঘটে। অনুপপত্তি কি বা ত্রুটি কি? কোনো যুক্তির দোষ। সুতরাং লৌকিক ব্যাখ্যায় অনুপপত্তি বা ত্রুটি ঘটার সম্ভাবনা আছে বা থাকে। আর বৈজ্ঞানিক ব্যাখ্যায় প্রাকৃতিক নিয়মের সাহায্যে সাদৃশ্য দেখিয়ে ঘটনার ব্যাখ্যা করা হয়, তাই এর কোনো অনুপত্তি ঘটার সম্ভাবনা থাকে না। তাহলে শিক্ষার্থীরা আমার কথার দিকে খেয়াল করো, আমি বলছি যে লৌকিক ব্যাখ্যায় কোনো অনুপত্তি বা কোনো ত্রুটি ঘটার সম্ভাবনা থাকে, কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যায় বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দেওয়া হয় বলে এর কোনো ত্রুটি বা অনুপত্তি ঘটার সম্ভাবনা থাকে না। সুপ্রিয় শিক্ষার্থী, বৈজ্ঞানিক ব্যাখ্যা বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রকল্প, সংযুক্তিকরণ, শ্রেণীকরণ, আরোহ, অবরোহ, এগুলো আমরা বৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্যের সাথে বলেছি, এগুলোর সাথে যুক্ত। কিন্তু লৌকিক ব্যাখ্যা এগুলোর সাথে যুক্ত নয়। এগুলোর সাথে যুক্তি মানে কি? যুক্তির কোনো বালাই নাই, কোনো কথাই নাই। তাহলে লৌকিক ব্যাখ্যা কি করে? লৌকিকতা, অন্ধবিশ্বাস, কুসংস্কার এগুলোর বশবর্তী হয়ে কোনো কিছুর ব্যাখ্যা প্রদানের চেষ্টা করা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমি খুব সহজ সরল করে বলছি এবার যে বৈজ্ঞানিক একটি সহজ সরল প্রক্রিয়া। বৈজ্ঞানিক একটি সহজ সরল প্রক্রিয়া। বৈজ্ঞানিক আরোহ কি? একটি সহজ সরল প্রক্রিয়া। আর লৌকিক ব্যাখ্যা কি? একটা জটিল প্রক্রিয়া। কারণ কি? এখানে কার্যকরণ সম্পর্ক নির্ণয় করা হয়, আবিষ্কার করা হয়। এই জন্যে এই মানে বৈজ্ঞানিক ব্যাখ্যাটা একটু জটিল প্রক্রিয়া, আর লৌকিক ব্যাখ্যাটা হচ্ছে একটি সহজ সরল প্রক্রিয়া। শিক্ষার্থীরা খেয়াল করো, লৌকিক ব্যাখ্যা আকস্মিকতা এবং দৈব ঘটনার বিশ্বাস করা হয়, আর বৈজ্ঞানিক ব্যাখ্যা আকস্মিকতার কোনো বালাই নেই। আমরা শেষ চ্যাপ্টারটি লজিকের আলোচনা করব আকস্মিকতা এবং সম্ভাব্যতা। সেই দুনিয়াতে আসলে আকস্মিকতা বলে কিছু নেই। এই আকস্মিক ঘটনার ব্যাখ্যা দেওয়া হয়। হঠাৎ করে একজন লোক মারা গেছেন, আসলে হঠাৎ করে মারা যায় না। প্রত্যেকটি ঘটনার পিছনে একটি করে কারণ থাকে, প্রত্যেকটি কাজের পিছনে একটা করে কারণ থাকে। বৈজ্ঞানিক ব্যাখ্যা সেই কার্যকরণ সম্পর্ক আবিষ্কার করে সেটার ব্যাখ্যা দেওয়া হয়। দৈব কোনো কিছু বলে, আকস্মিকতা বলে বৈজ্ঞানিক ব্যাখ্যায় কিছু নেই। বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং লৌকিক ব্যাখ্যার মধ্যে শেষ বিষয়টা আমি এভাবে বলবো যে লৌকিক ব্যাখ্যার মূল ঘটনা হলো বিশ্বাস। লৌকিক ব্যাখ্যা কি করে? বিশ্বাস স্থাপন করে। আর বৈজ্ঞানিক ব্যাখ্যার ভিত্তি হলো প্রমাণ। বিশ্বাস করলেই হবে না, এটা প্রমাণ করে দেখাইতে হবে। এই জন্যে বৈজ্ঞানিক ব্যাখ্যা দুটো নিয়মের আশ্রয় নেয়। একটা হলো কার্যকরণ নিয়ম, একটা হলো প্রকৃতির নিয়ম। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং লৌকিক ব্যাখ্যার মধ্যে যে পার্থক্যগুলো তুলে ধরলাম, ছোট্ট করে আমরা এভাবে বলতে পারি বৈজ্ঞানিক ব্যাখ্যা কি করা হয়? বিচার বুদ্ধি সম্পূর্ণ মানুষের ব্যাখ্যা, সেখানে কোনো কুসংস্কার নাই, এখানে বাস্তবতা আছে বা বাস্তব দৃষ্টান্ত থেকে দৃষ্টান্ত সংগ্রহ করা হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যা যেখানে বাস্তব কারণের সাহায্য গ্রহণ করা হয়, লৌকিক ব্যাখ্যা সেখানে কি করা হয়? অলৌকিক কারণের সাহায্য গ্রহণ করা হয়, কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয়। আর শেষ কথা হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমাদের জ্ঞানের ক্ষেত্রকে প্রসারিত যেমন করে, সঠিক পথে পরিচালিত করে, লৌকিক ব্যাখ্যা সেভাবে জ্ঞানের ব্যাখ্যা করতে পারে না, সঠিক পথে পরিচালিত করতে পারে না, অনেক সময় ভ্রান্ত পথে পরিচালিত করতে করে। তাহলে বৈজ্ঞানিক ব্যাখ্যার মূল্য আছে, লৌকিক ব্যাখ্যার তেমন মূল্য নেই। বৈজ্ঞানিক ব্যাখ্যার যেমন গুরুত্ব আছে, অধিকতর যেমন নির্ভরযোগ্য, তেমন লৌকিক ব্যাখ্যার এইরকম কোনো গুরুত্ব বা নির্ভরযোগ্যতা নেই। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করব বৈজ্ঞানিক ব্যাখ্যার বিভিন্ন রূপ। কি আলোচনা করব? বৈজ্ঞানিক ব্যাখ্যার বিভিন্ন রূপ।
বা ধরন। তা আমরা আগেই বলেছি ব্যাখ্যার উদ্দেশ্য কি? হাজার মানুষ আছে, হাজার রকমের ব্যাখ্যা আছে। জটিল বিষয়, দুর্বোধ্য বিষয়, এই জটিল বিষয়কে সহজ করে তোলাই তো ব্যাখ্যার কাজ। জটিল বিষয়, অস্পষ্ট বিষয়কে সহজ করে বলেই তো ব্যাখ্যা দান করা হয়। এই জন্যে দুর্বোধ্য, জটিল, অস্পষ্ট, রহস্যময় ঘটনাকে স্পষ্ট এবং প্রাঞ্জল করা, সহজবদ্ধভাবে প্রকাশ করা, এটার নামই হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা। এই বৈজ্ঞানিক ব্যাখ্যার কয়েকটি রূপ আছে, 3টি রূপ আছে, আমরা সেগুলো আলোচনা করব। যে বৈজ্ঞানিক ব্যাখ্যা কি করা হয়, এই যে আগেই বলেছি প্রকৃতির নিয়ম অনুসরণ করা হয়, ঘটনাবলীর মধ্যে কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করা হয়, আবিষ্কার করে এইভাবে আমাদের ঘটনাবলীর ব্যাখ্যা দেয়া হয়। এখন আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হলো বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ। তার আগে কার্ভেত্রিডের সেই সংজ্ঞাটি আমরা একটু বলতে চাই। বৈজ্ঞানিক ব্যাখ্যার যে রূপ, যুক্তিবিদ কার্ভেত্রিড একটি সংজ্ঞা দিয়েছেন। বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো ঘটনাবলীর নিয়ম আবিষ্কার করা, অনুমান করা এবং সংযুক্ত করা। তোমরা উদাহরণে দেখতে পাচ্ছ, চন্দ্রগ্রহণের ব্যাখ্যা স্বরূপ করতে গিয়ে চাঁদ যখন পৃথিবীর ছায়ার মধ্যে পড়ে বা অতিক্রম করে তখন চন্দ্রগ্রহণ হয়। এক কথা, পৃথিবীর ছায়া যখন চাঁদের উপর পড়ে তখন কি হয়? চন্দ্রগ্রহণ হয়। এটা একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা। এই বৈজ্ঞানিক ব্যাখ্যার 3টি রূপ আছে। কয়টি রূপ আছে? 3টি। সুপ্রিয় শিক্ষার্থী, বৈজ্ঞানিক ব্যাখ্যার 3টি রূপ আছে। হ্যাঁ, একটার নাম বিশ্লেষণ, একটার নাম শৃঙ্খল যোজন, আর একটার নাম অন্তর্ভুক্তি। বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ কয়টি? 3টি। একটার নাম বিশ্লেষণ, আর একটার নাম শৃঙ্খল যোজন, আর একটির নাম হলো অন্তর্ভুক্তি। সুপ্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, তোমরা দেখতে পাচ্ছ, স্লাইডে দেখতে পাচ্ছ বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ কয়টি? 3টি। বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ 3টি। একটি হলো বিশ্লেষণ, একটা শৃঙ্খল যোজন, আর একটা হলো অন্তর্ভুক্তি। বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ কয়টি? বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ কয়টি? 3টি। বিশ্লেষণ, অ্যানালাইসিস, শৃঙ্খল যোজন, আর একটা কি? অন্তর্ভুক্তি। অন্তর্ভুক্তি। এই 3টি রূপ এখন আমরা বিস্তারিত আলোচনা করব। একটা বিশ্লেষণ, একটা শৃঙ্খল যোজন, আর একটা হলো অন্তর্ভুক্তি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা শুরু করলাম বিশ্লেষণ। বিশ্লেষণ কি? বিশ্লেষণ হচ্ছে কয়েকটি কারণ মিলিতভাবে কাজ করার ফলে একটি মিশ্র কার্য উৎপন্ন হয়। কয়েকটি কারণ মিলিত হয়ে একটি মিশ্র কার্য উৎপন্ন করে। এই মিশ্র কার্য বিভিন্ন কারণের মিলিত ফল, তা বৈজ্ঞানিক ব্যাখ্যা সেগুলোকে কি করে? আলাদা আলাদা করে ব্যাখ্যা করে। আমি খুব সহজ করে বলছি যে একটি কাজ সম্পন্ন হয়েছে, কতগুলো ভিন্ন ভিন্ন কারণ একসাথে মিলিত হয়ে যখন একটি কাজ সম্পূর্ণ হয় এবং সেটা বিশ্লেষণ করে দেখানো হয়, মানে আলাদা আলাদা করে দেখানো হয়, তার নামই হলো বিশ্লেষণ। আমি আবার বলছি, কয়েকটি কারণ মিলিতভাবে কাজ করার ফলে একটি মিশ্র কার্য উৎপন্ন হয়। এই মিশ্র কার্য যে বিভিন্ন কারণের ফল, তা বৈজ্ঞানিক ব্যাখ্যায় সে কারণগুলোকে আলাদা করে দেখানো হয়। এই প্রক্রিয়ার নামই হলো বিশ্লেষণ। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে বিশ্লেষণ কি? বিশ্লেষণ হচ্ছে একটি কাজ হয়েছে, সেই কাজ কতগুলো কারণের সাহায্য নিয়ে হয়েছে এটা একটু দেখা। কার্য সংমিশ্রণজনিত ঘটনা এই ব্যাখ্যার জন্য এই ধরনের বিশ্লেষণ প্রক্রিয়ার প্রয়োজন হয়। কার্য সংমিশ্রণ কি করা হয়? মিশ্র কার্যাদি স্বতন্ত্র কারণের সমান বলে ধরা হয়। আমরা একটা উদাহরণের সাহায্যে বিষয়টা বলতে পারি। যেমন নদীতে একটি নৌকা চলছে, সেই নৌকাটা একটা গতি আছে, সেটা 20, 30, 40 কিলোমিটার বেগে যেতে পারে। এখন এই গতির পিছনে কাজ করেছে কি? নদীর স্রোত হতে পারে, সেই দিকে নদীর স্রোত যেতে পারে, সেই দিকে বাতাস যেতে পারে, সেখানে দাঁড়ের ব্যবহার হতে পারে, সেখানে ইঞ্জিনের ব্যবহারও থাকতে পারে। সবগুলো মিলে, দ্যাট মিনস আমি বলতে চাই, সেখানে নদীর স্রোত কাজ করতে পারে এই গতির পিছনে, সেখানে বাতাস কাজ করতে পারে, সেখানে দাঁড়ের ব্যবহার, সেখানে ইঞ্জিনের ব্যবহার, এগুলো সবগুলো একসাথে কাজ করে এই নৌকার গতিটি 30 বা 40 বা 20 কিলোমিটার বেগে
নৌকাটা বা জাহাজটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এইটা যখন আমি আলাদা করে দেখাবো যে কি সেখানে কাজ করেছে নদীর স্রোত, সেখানে বাতাসের শক্তি বা বাতাসের বেগ বা দাঁড়ের ব্যবহার, ইঞ্জিনের ব্যবহার, তখনই সেটার নাম হবে বিশ্লেষণ। তাহলে একটি মিশ্র কার্যকে, এই যে নৌকা বা জাহাজের যে গতি, সেই গতিটা কার কার সংমিশ্রণে হয়েছে? সেখানে নদীর স্রোত হতে থাকতে পারে বা বাতাস থাকতে পারে, দাঁড়ের ব্যবহার থাকতে পারে, ইঞ্জিনের ব্যবহার থাকতে পারে। এই সবগুলো 3-4টা কারণ একসাথে মিলিত হয়ে এই গতিটা সৃষ্টি করেছে। সুতরাং এটি একটি ভেঙে ভেঙে যখন আমি দেখাবো, এটার নামই হবে বিশ্লেষণ। তাহলে বিশ্লেষণকে আমি আরেকটু বলি, বিশ্লেষণ হচ্ছে কতগুলো কারণ মিলিতভাবে যখন একটি মিশ্র কার্য উৎপন্ন করে এবং সেগুলোকে আমি আলাদা করে দেখাবো। এই আলাদা করে দেখানোর নামই হলো, মানে ভেঙে ভেঙে দেখানোর নামই হলো বিশ্লেষণ। আর একটি বিষয় ব্যাখ্যার রূপ হচ্ছে শৃঙ্খল যোজন। যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো দূরবর্তী কারণ এবং তার কার্যসমূহের মধ্যবর্তী ধাপগুলো আবিষ্কার করা হয় তাকে বলা হয় শৃঙ্খল যোজন। শৃঙ্খল যোজন কি? দূরবর্তী কাজ, এর মধ্যে একটি ধাপ থাকে, সেই ধাপটা আবিষ্কার করা। এ ব্যাখ্যায় কি করা হয়? কোনো কার্য প্রত্যক্ষ কল্পিত কারণ থেকে উদ্ভূত নয়, বরং সেই কারণটা অন্তর্বর্তী কোনো কারণ বা কার্য থেকে উদ্ভূত হতে পারে। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, কি বলতে পারি? ভালো বৃষ্টি হয়েছে আর সমৃদ্ধি হয়েছে। না, ভালো বৃষ্টি হলে ভালো ফসল হবে, আর ভালো ফসল হলে দেশের সমৃদ্ধি হবে। তাহলে ভালো বৃষ্টির পরে হলে কি? ভালো ফসল উৎপন্ন হয়েছে। ভালো ফসল উৎপন্ন হলে কি হবে? দেশের সমৃদ্ধি হবে। তো মধ্যবর্তী ধাপ কি? ভালো ফসল। এই মধ্যবর্তী ধাপ আবিষ্কার করার নামই হলো শৃঙ্খল যোজন। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আবার বলছি যে শৃঙ্খল যোজন যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো দূরবর্তী কারণ এবং তার কার্যসমূহের মধ্যে ধাপ আবিষ্কার করা হয়, মধ্যবর্তী ধাপ আবিষ্কার করা হয়, তার নামই হলো কি? শৃঙ্খল যোজন। শৃঙ্খল যোজনের উদাহরণ হিসেবে আমরা দেখালাম কি বা বললাম যে ভালো বৃষ্টিপাত হয়, তারপরে দেশের সমৃদ্ধি হয়। ভালো বৃষ্টিপাতকে সমৃদ্ধির কারণ বলে যদি বলি, তাহলে মাঝখানের ধাপটা বাদ যায়। কি? ভালো বৃষ্টি, ভালো ফসল, তারপরে কি? দেশের সমৃদ্ধি। সুতরাং এই সমৃদ্ধির এবং মাঝখানের কাজ কি? ভালো ফসল, ভালো বৃষ্টি, ভালো ফসল, এরপরে সমৃদ্ধি। আমি এর আরেকটা উদাহরণ হিসেবে বলতে পারি, আকাশে মেঘ হয়েছে, তারপরে কাপড় ভিজেছে। আসলে মেঘ হলেই কাপড় ভিজে না, মেঘ হয়েছে, বৃষ্টি হয়েছে, তারপরে কাপড় ভিজেছে। তাহলে কাপড় ভেজার সাথে সম্পর্ক মধ্যবর্তী ধাপ হলো বৃষ্টি। আকাশে মেঘ, মেঘের পরে হলো বৃষ্টি, বৃষ্টির পরে হলো কাপড় ভেজা। সুতরাং মধ্যবর্তী ধাপ হচ্ছে বৃষ্টি। এই মধ্যবর্তী ধাপ আবিষ্কার করাই হলো কি? শৃঙ্খল যোজন। সুপ্রিয় শিক্ষার্থী, বৈজ্ঞানিক ব্যাখ্যার তিন নম্বর রূপ আমি এখন কথা বলছি যে বৈজ্ঞানিক ব্যাখ্যার 3 নম্বর রূপ কি? অন্তর্ভুক্তি। যে বৈজ্ঞানিক ব্যাখ্যা একটি কম ব্যাপক, মানে ছোট, কম ব্যাপক নিয়মকে বা ছোট নিয়মকে বড় ব্যাপক বা বেশি ব্যাপক নিয়মের অন্তর্ভুক্ত করা হয় এবং করে এর ব্যাখ্যা দেয়া হয়, তখন তার নাম হয় অন্তর্ভুক্তি। আমি আবার বলছি, যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় একটি কম ব্যাপক নিয়মকে একটি বেশি ব্যাপক মানে বড় নিয়মের অন্তর্ভুক্ত করা হয় এবং এর একটা ব্যাখ্যা দেয়া হয়, তখনই তাকে বলা হয় অন্তর্ভুক্তি। এ ধরনের ব্যাখ্যায় আমরা কি করি? একটি ছোট নিয়মকে বড় নিয়মের মধ্যে এনে, তার অধীনে এনে আমরা ব্যাখ্যা করি। তাহলে ছোট নিয়ম এবং বড় নিয়মের মধ্যে এনে আমরা ব্যাখ্যা প্রদানের চেষ্টা করি। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি জোয়ার ভাটার নিয়ম। জোয়ার ভাটার নিয়ম কি? জোয়ার ভাটা কেন হয়? আমরা একবার জোয়ার একবার ভাটা আমরা এগুলো দেখি, এটার পিছনে কাজ করছে কি? মাধ্যাকর্ষণ নিয়ম। তাহলে এই জোয়ার ভাটার নিয়মকে আমরা মাধ্যাকর্ষণের নিয়মের মধ্যে এনে যদি আমরা ব্যাখ্যা করি, তখনই তার নাম হবে কি? অবশ্যই এটা হবে অন্তর্ভুক্তি। আমি আবার বলতে পারি যে যেমন চুম্বক শক্তি, এই চুম্বক শক্তিকে আমি যদি বিদ্যুৎ শক্তির দিকে নিয়ে এসে ব্যাখ্যা করি, চুম্বক শক্তি ছোট একটি নিয়ম, এই শক্তিকে আমি বড় বৈদ্যুতিক শক্তি সেটার দিকে নিয়ে যাই, তখন সেটা হবে অন্তর্ভুক্তি। এই জন্য আমরা বলবো ছোট একটি বিষয়কে, ছোট কম ব্যাপক একটা নিয়মকে বেশি ব্যাপক একটি নিয়মের মধ্যে এনে যদি আমি কোনো কিছুর ব্যাখ্যা দিই, তখনই তার নাম হবে কি? অন্তর্ভুক্তি। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কি শিখলাম?
এখানে ব্যাখ্যার তিনটি রূপ আমরা দেখতে পেলাম। ব্যাখ্যার রূপ তিনটি হলো বিশ্লেষণ, শৃঙ্খল যোজন এবং অন্তর্ভুক্তি। কয়টা রূপ? তিনটি রূপ। বিশ্লেষণ, শৃঙ্খল যোজন, অন্তর্ভুক্তি। আমরা বিশ্লেষণের কথা বলেছি, একটি মিশ্র কার্য আমরা কি করি, মিলিতভাবে কতগুলো কারণ একসাথে কাজ করার ফলে একটা মিশ্র কার্য উৎপন্ন করেছে, সেটা ভেঙে ভেঙে দেখানোর নামই হলো বিশ্লেষণ। এরপরে শৃঙ্খল যোজনে কি বললাম, একটি দূরবর্তী কারণ এর মধ্যবর্তী ধাপ আবিষ্কার করা। একটা কাজ এবং দূরবর্তী কারণ, কার্য এবং দূরবর্তী কারণের মধ্যে মধ্যবর্তী যখন ধাপ আমি আবিষ্কার করব, তখন তার নাম হবে শৃঙ্খল যোজন। যেমন আমরা বলেছিলাম ভালো বৃষ্টিপাত হলে ভালো ফসল হবে, ভালো ফসল হলে আমাদের দেশ সমৃদ্ধিশালী হবে। তো এই মধ্যবর্তী ধাপ হচ্ছে ভালো ফসল। এরপরে আমরা আলোচনা করেছিলাম বা বলেছি অন্তর্ভুক্তি। অন্তর্ভুক্তি কি? একটি কম ব্যাপক নিয়মকে বেশি ব্যাপক নিয়মের মধ্যে এনে আমরা যখন ব্যাখ্যা করব, তখনই তার নাম হবে অন্তর্ভুক্তি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ দেখলাম ব্যাখ্যার বিভিন্ন রূপ। এইবার আমরা দেখব আরেকটি ব্যাখ্যা আছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ ভ্রান্ত ব্যাখ্যা। বোর্ডে দেখা যাচ্ছে ভ্রান্ত ব্যাখ্যা। তাহলে এতক্ষণ আমরা আলোচনা করলাম ব্যাখ্যা কি, ব্যাখ্যার প্রকারভেদ, বৈজ্ঞানিক ব্যাখ্যা, লৌকিক ব্যাখ্যা, ব্যাখ্যার বিভিন্ন রূপ। যেমন শৃঙ্খল যোজন আলোচনা করেছি, বিশ্লেষণ আলোচনা করেছি, অন্তর্ভুক্তি আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব ভ্রান্ত ব্যাখ্যা। এরপরে আলোচনা করব ব্যাখ্যার সীমা, এরপরে কোশ্চেন আলোচনা করি, আজকের ক্লাস শেষ করব। তাহলে এখন আমরা ভ্রান্ত ব্যাখ্যা নিয়ে একটু কথা বলি। তো ভ্রান্ত ব্যাখ্যা কি? তোমরা জানো ভ্রান্ত মানে হলো ভুল। আমরা কোনো বিষয়, কোনো ঘটনা, কোনো নিয়মকে ব্যাখ্যা করতে গিয়ে যখন আমরা ভুল করি, ভুল ব্যাখ্যা করি, এক কথা শর্ত পূরণ করা হয় না, যে প্রকৃতির নিয়ম মানা হয় না, কার্যকরণ নিয়ম মানা হয় না, না মেনেই যদি আমরা জ্ঞাতসারে হোক আর অজ্ঞাতসারে হোক আমরা ওই ঘটনাকে ব্যাখ্যা দিই, তখনই সেটা হয় ভ্রান্ত ব্যাখ্যা। এক কথায় যা বলতে পারি, যে ব্যাখ্যায় আমাদের প্রকৃতির নিয়ম, কার্যকরণ নিয়ম মানা হয় না, না নিয়ম মেনে কি করা হয়, এক ধরনের সাধারণ ব্যাখ্যা দেওয়া হয়ে থাকে, এটাই হলো তখন এক ধরনের ভ্রান্তির সৃষ্টি হয়, আর সেটাই হলো ভ্রান্ত ব্যাখ্যা। এ ধরনের ব্যাখ্যায় আমাদের মূল উদ্দেশ্য ব্যাহত হয়। মানে ব্যাখ্যার মূল উদ্দেশ্য কি? পরিষ্কার করে বলা, স্পষ্ট করে বলা, দুর্বোধ্য বিষয়কে সহজ করে বলা। তো ব্যাখ্যা প্রদানের মূল উদ্দেশ্য হলো সহজ করা। কিন্তু লৌকিক ব্যাখ্যা বা ভ্রান্ত ব্যাখ্যায় কি হয়? বিষয়টা সহজ হয় না, বরং আরো জটিল হয়ে যায়, আমাদের উদ্দেশ্য পূরণ হয় না। যুক্তিবিদ বেইন এই তিন ধরনের এই ভ্রান্ত ব্যাখ্যার কথা বলেছেন। এক নম্বর বিষয় হচ্ছে, এক ধরনের ভ্রান্ত ব্যাখ্যা আছে যা আলোচ্য ঘটনার অনুরূপ কোনো ঘটনার উল্লেখ না করেই ওই ঘটনায় ভিন্ন ভাষায় পুনরুক্তি করা। আমি ছোট্ট করে বলছি, কোনো ঘটনাকে ব্যাখ্যা করতে গিয়ে যদি একই কথা পুনরুক্তি করা হয়, অন্য ভাষায় রূপান্তর করা হয়, ভিন্ন ভাষায় বলা হয়, তাহলে সেটা হবে কি? এই একটা ধরনের ভ্রান্ত ব্যাখ্যা সৃষ্টি হবে। যেমন কেউ যদি প্রশ্ন করে, আফিম খেলে নিদ্রার উদ্বেগ হয় কেন? এর উত্তরে যদি বলা হয় আফিমের মধ্যে নিদ্রার উদ্বেগকারী গুণ রয়েছে, তাহলে এই ব্যাখ্যাটি হবে ভ্রান্ত, কারণ এখানে শুধু ভিন্ন ভাষার ঘটনার বর্ণনা করা হয়েছে। তাহলে আফিম খেলে নিদ্রার উদ্বেগ হয় কেন? এর উত্তরে যদি কেউ বলে যে আফিমের মধ্যে নিদ্রার উদ্বেগকারী গুণ রয়েছে, তাহলে এই ব্যাখ্যাটাই হবে ভ্রান্ত ব্যাখ্যা। তাহলে একই কথা দুইবার পুনরুক্তি করলে এক ধরনের ভ্রান্তির সৃষ্টি হয়। এটা যুক্তিবিদ বেইন বলেছেন। যুক্তিবিদ বেইন আরো বলেছেন যে পরিচিত কোনো ঘটনাকে সহজ সরল মনে করা। আমরা যে ঘটনাগুলোর ব্যাখ্যা দিই সেগুলো কি সহজ সরল ভাবে আমরা খুব সহজভাবে নিই। যেমন আমরা এরকম যদি বলি, আমরা যখন আকাশের দিকে ঢিল ছুড়ে তখন বলি যে ঢিল আবার মাটির দিকে চলে আসে, তাহলে আমরা বলি যে না, এটা এরকমই, এরকম আমরাই দেখে আসছি। আসলে এটা না, এটার তো নিয়ম আছে, মাধ্যাকর্ষণ নিয়ম আছে, এটি এমন হয়, সব সময় হয়, এমনই হয়, এইভাবে কোনো ঘটনার ব্যাখ্যা দেওয়া হবে না। এক কথা, কোনো ঘটনাকে অতি সহজ সরলভাবে নিয়ে যদি আমরা কোনো ঘটনার ব্যাখ্যা প্রদানের চেষ্টা করি, তাহলে এক ধরনের ভ্রান্ত ব্যাখ্যার সৃষ্টি হয়। এটা যুক্তিবিদ বেইন বলেছেন। তিনি আরেকটি ভ্রান্ত ব্যাখ্যার কথা বলেছেন যে ঘটনার সংযোগ এবং পারস্পর্য সংক্রান্ত ব্যাপক নিয়ম অতিক্রম আরও কিছু প্রত্যাশা করা। আমি খুব সহজ করে বলছি বেনের ভাষায়, এভাবে যে একটি নিয়মে ব্যাখ্যা করতে গিয়ে আমরা অলওয়েজ বলি যে আরো বড় নিয়মে নিয়ে এনে ব্যাখ্যা করব। তো এই আরো বড় নিয়ম, তার চেয়ে বড় নিয়ম, কিন্তু আমরা মাধ্যাকর্ষণের চেয়ে বড় নিয়মের তো আর কোনো নিয়ম আমরা দেখি না।
তো এই মাধ্যাকর্ষণ নিয়ম ধরা যাক, এই মাধ্যাকর্ষণ নিয়মটি একটা ব্যাপক নিয়ম। এখন আমরা বলছি যে আরও বড় নিয়মের মধ্যে নিয়ে এসে এটাকে ব্যাখ্যা করতে হবে, তাহলে এই ধরনের চেষ্টাই হবে একটা ভ্রান্ত ব্যাখ্যা। সুতরাং এটা করা যায় না। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ ভ্রান্ত ব্যাখ্যা নিয়ে কথা বললাম, এখন আমরা আলোচনা করব সীমাবদ্ধতা, ব্যাখ্যার সীমাবদ্ধতা। প্রত্যেকটি জিনিসের সীমা বা সীমাবদ্ধতা রয়েছে। আমার কতগুলি লিমিটস রয়েছে, প্রত্যেকটি মানুষের কতগুলি সীমাবদ্ধতা রয়েছে। এই সীমাবদ্ধতাগুলো আমরা এখন আলোচনা করব। এই বৈজ্ঞানিক ব্যাখ্যারও কতগুলো সীমাবদ্ধতা আমরা দেখতে পাই। যেমন 1 নম্বর বিষয় আমরা বলবো, চেতনার মৌলিক অবস্থাবলীর ব্যাখ্যা সম্ভব নয় বা ব্যাখ্যা দান করা যায় না। চেতনার মৌলিক অবস্থা যেমন রূপ, রস, বর্ণ, গন্ধ, স্বাদ, তাপ, শব্দ, এগুলো চেতনার মৌলিক অবস্থা। আমি আবার বলছি, রূপ, রস, বর্ণ, গন্ধ, স্বাদ, তাপ, শব্দ, এগুলো চেতনার মৌলিক অবস্থা। এগুলোকে ব্যাখ্যা করা যায় না, কারণ আমি আগেই বলেছিলাম যে শুটকি মাছ কারো কাছে সুস্বাদু, কারো কাছে দুর্গন্ধ মনে হয়। এক জনের কাছে এক এক কালার, এক এক রকম লাগে, কোনোটা সুস্বাদু লাগে, কোনোটা সুস্বাদু লাগে না, কোনোটা দুর্গন্ধ লাগে, কোনো বর্ণ কারো কাছে ভালো লাগে, অন্যের কাছে ভালো লাগে না। হ্যাঁ, এই জন্যেই যে এগুলোর প্রপার ব্যাখ্যা করা যায় না। তাই আমরা কি বলবো, চেতনার মৌলিক অবস্থাকে ব্যাখ্যা দান সম্ভব না। যেমন রূপ, রস, বর্ণ, গন্ধ, স্বাদ, শব্দ ইত্যাদি, এগুলো আমরা ব্যাখ্যা করতে পারি না। নম্বর 2, মনের মৌলিক অনুভূতিকে আমরা ব্যাখ্যা করতে পারি না। মনের মৌলিক অনুভূতি, আমাদের মধ্যে মনের কতগুলো অনুভূতি আছে, এগুলোকে প্রপারলি ব্যাখ্যা করতে পারবো না। আমি কোনো কিছু দেখে বা কোনো কিছু পেয়ে সুখী হয়েছি, তো কতটুক সুখী, কতটুক দুঃখী, দুঃখ পেয়েছি, কতটুক দুঃখী। আমরা যদি এরকম বলি যে আমি এত কেজি সুখ পেয়েছি, এত কেজি দুঃখ পেয়েছি, এত কেজি আনন্দ পেয়েছি, এটা কি বলা যাবে? অবশ্যই না। এগুলো অপরিমেয়, এটা পরিমাপযোগ্য নয়। এই জন্য সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, প্রেম, বিরহ, এগুলোকে প্রপারলি আমরা ব্যাখ্যা করতে পারি না, কারণ এগুলো আমাদের মনের মৌলিক অনুভূতি, এগুলোকে ব্যাখ্যা করা যায় না। অনেক আগেই বলেছি যে মৌলিক বা পরম নিয়মকে ব্যাখ্যা করা যায় না। যেমন প্রকৃতির নিয়ম, কার্যকরণ নিয়ম, এটা হলো মৌলিক নিয়ম, চরম নিয়ম, পরম নিয়ম, এগুলো কারো অন্তর্ভুক্ত করা যায় না, তাই এগুলোর ব্যাখ্যা করা যায় না। জড় পদার্থের মৌলিক গুণ যেমন বিস্তার, আকার, গতি, জড়ত্ব, ওজন, দেশ, কাল, এগুলো জড় পদার্থের মৌলিক গুণ, এগুলো কখনো প্রপারলি ব্যাখ্যা করা যায় না। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো, আমি কি বলছিলাম, ব্যাখ্যার সীমাবদ্ধতা। আমরা বলেছি চেতনার মৌলিক অবস্থাকে ব্যাখ্যা করা যায় না। নম্বর 2 বলেছি মনের মৌলিক অনুভূতিকে ব্যাখ্যা করা যায় না। নম্বর 3 বলেছি মৌলিক বা পরম নিয়মকে ব্যাখ্যা করা যায় না। আর 4 নম্বর বলেছি জড় পদার্থের মৌলিক গুণ বা মুখ্য গুণকে ব্যাখ্যা করা যায় না। এরপরে আমরা বলি স্রষ্টা বা আল্লাহ বা ঈশ্বর, আত্মা, আত্মার অমরত্ব, যেগুলো অতীন্দ্রিয় বিষয়, যেগুলো ভিজিবল নয়, সেই সব ঘটনার আমরা ব্যাখ্যা দিতে পারি না। আমরা কি করে স্রষ্টা, কি করে আল্লাহ, কি করে ভগবান বা ঈশ্বর, এগুলো বা আত্মা, আত্মার অমরত্ব, এগুলো কি করে ব্যাখ্যা দেব, কোন নিয়মের অন্তর্ভুক্ত করব? সুতরাং এগুলোর ব্যাখ্যা করা যায় না। বিশ্বের উৎপত্তি বা ওই জাতীয় মৌলিক কিছু বিষয়ের আমরা ব্যাখ্যা করতে পারি না। বিশ্বের উৎপত্তি কিভাবে হয়েছে, মানে এটা এক একজন এক এক রকমের ব্যাখ্যা দেবে। সংযোজন করা, বিযোজন করা, এটার প্রপার ব্যাখ্যা করা সম্ভব নয়। ফলে বিশ্বের উৎপত্তি বা ওই জাতীয় মৌলিক বিষয়ের ব্যাখ্যা দান আমাদের পক্ষে সম্ভব নয়। সুপ্রিয় শিক্ষার্থী, বিশিষ্ট ব্যক্তি বা বস্তুর, বিশিষ্ট ব্যক্তি কবি নজরুল, রবীন্দ্রনাথ, বঙ্গবন্ধু, এগুলো হলো বিশিষ্ট ব্যক্তি। ঢাকা শহর, দিল্লি শহর, এগুলোর প্রপার ব্যাখ্যা করা যাবে না। এক একজনের কাছে এক এক রকম মনে হবে। ঢাকা শহর, পৃথিবীতে যতগুলো খারাপ শহর আছে অন্যতম একটি শহরের নাম ঢাকা শহর, কিন্তু অনেক ব্যক্তি আছে ঢাকা শহর ছেড়ে কোথাও যেতে তারা নারাজ, মরিয়া হয়ে সেখানে ঢাকায় পড়ে আছে। অনেক ব্যক্তি আছে যেগুলো সেখানে জন্ম থেকে আছে, কিন্তু অন্য শহরে তারা যেতে চায় না। এটা হলো বিশিষ্ট স্থান, এটার প্রপার ব্যাখ্যা করা। তার কাছে ভালো মনে হতে পারে, অন্যের কাছে ভালো মনে না হতেও পারে। আবার রবীন্দ্রনাথ এবং কবি কাজী নজরুল ইসলাম, বঙ্গবন্ধু, এদের অনেক গুণ আছে,
এই গুণগুলো কিভাবে তুমি ব্যাখ্যা করবে বা আমরা কি করে ব্যাখ্যা করব, সেই জন্যে বিশিষ্ট ব্যক্তি, বিশিষ্ট বস্তু, কোনো বিশিষ্ট স্থান, এগুলোর ব্যাখ্যা দেওয়া যায় না। সুপ্রিয় শিক্ষার্থী, স্লাইড দেখাও। সুপ্রিয় শিক্ষার্থী, হ্যাঁ, আমরা এখন কিছু কোশ্চেন নিয়ে কথা বলবো। কোশ্চেনগুলো হচ্ছে প্রথমে এমসিকিউ কোশ্চেন। তা আমরা 5-6টা কোশ্চেন এমসিকিউ দেখাবো, এরপরে আমরা সিকিউ কোশ্চেন দেখে আজকের ক্লাস শেষ করব। তো এমসিকিউ কোশ্চেনগুলোর মধ্যে আছে, দেখো 1 নম্বর কোশ্চেন, ঘটনাসমূহের অন্তর্গত নিয়মাবলী আবিষ্কার করা, অনুমান করা, সংযুক্ত করাই হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা। এই সংজ্ঞাটি কে দিয়েছেন? আমরা অবশ্যই জানি কার্ভেথ্রিড। জে.এস. মিল, আই এম কফি, কার্ভেথ্রিড, বেইন। তাহলে এটার উত্তর হচ্ছে কার্ভেথ্রিড। আমি আবার বলছি, ঘটনাসমূহের অন্তর্গত নিয়মাবলী আবিষ্কার করা, অনুমান করা, সংযুক্ত করাই হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা। এই সংজ্ঞাটি কে দিয়েছেন? তাহলে আমি কি বলবো? এই সংজ্ঞাটি দিয়েছেন কার্ভেথ্রিড। এটার উত্তর। নম্বর 2, একটি আংশিক বা অব্যাপক নিয়মকে অধিক ব্যাপক নিয়মের অধীনে এনে ব্যাখ্যা করাকে কি বলে? বিশ্লেষণ, অন্তর্ভুক্তি, যাচাইকরণ, শৃঙ্খল যোজন। আমি বলবো এটা হলো অন্তর্ভুক্তি। নম্বর 3, চেতনার মৌলিক অবস্থা কোনটি? আকৃতি, বিস্তৃতি, গতি, বর্ণ। আমি বলবো উত্তর হলো বর্ণ। তাহলে আমরা এখানে এই স্লাইডে কি দেখতে পেলাম? 3টি কোশ্চেন দেখতে পেলাম। এরপরে স্লাইডে আরো কোশ্চেন আছে, তোমরা দেখো, আরো 3টি কোশ্চেন আমি দেখাচ্ছি। বৈজ্ঞানিক ব্যাখ্যা কোনটির সাথে যুক্ত? প্রকল্পের সাথে যুক্ত, সম্ভাব্যতার সাথে যুক্ত, পদের সাথে যুক্ত, শব্দের সাথে যুক্ত। আমি বলবো বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রকল্পের সাথে যুক্ত। 5 নম্বর কোশ্চেন দেখো, বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ হচ্ছে বিশ্লেষণ, সংশ্লেষণ, অন্তর্ভুক্তি। তাহলে আমরা কি দেখতে পেলাম? এখানে অবশ্যই বৈজ্ঞানিক ব্যাখ্যার 3টা রূপ আছে, আমরা আগে থেকে জানি। একটা বিশ্লেষণ, একটা হলো শৃঙ্খল যোজন, আর একটা হলো অন্তর্ভুক্তি। এখানে সংশ্লেষণটি মানে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ না। তাই আমরা বলবো যে 1 এবং 3। তোমরা উত্তরে দেখতে পাচ্ছ 1 এবং 3 এটার উত্তর হবে। ব্যাখ্যার উদ্দেশ্য কি? তোমরা একটু খেয়াল করো শিক্ষার্থীরা। ব্যাখ্যার উদ্দেশ্য হলো মানুষের মনের ভাব প্রকাশ করা, অস্পষ্ট ঘটনাকে স্পষ্ট করা, জটিল বিষয়কে সহজ করা। তাহলে আমরা এখানে কি দেখতে পাই? 3টি বিষয় আমাদের কাছে মনে হয়েছে সঠিক। তাই আমরা নিচের প্রশ্ন করি, নিচের কোনটি সঠিক? 1 ও 2, 2 ও 3, 1 ও 3, 1, 2 ও 3। আমরা এখানে বলবো 1, 2 এবং 3। ঘ নম্বর উত্তরটাই সঠিক। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা 6টি এমসিকিউ কোশ্চেন আলোচনা করলাম, তোমরা এগুলো একটু দেখবে। এরপরে আমরা আলোচনা করব 2টো সিকিউ কোশ্চেন। সৃজনশীল কোশ্চেন তোমরা একটু ভালো করে খেয়াল করবে। দিবা স্কুলে যাবার সময় দরজায় ধাক্কা খেলো। দিবার দিদিমা বলে একটু বসে যাও, আর চাঁদে গ্রহণ লেগেছে। দিবা বলে, শোনো দিদিমা, তুমি তো খালি দেবদেবীর বিশ্বাস করো, আসলে পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়লে চাঁদে গ্রহণ লাগে। দিবার মা বলল, শোনো দিবা, দিদিমার সাথে অত চাঁদ তারা গ্রহ নক্ষত্র গুণে কোনো লাভ নেই। দেশে এবার পর্যাপ্ত বৃষ্টি দরকার, বৃষ্টি হলে ভালো ফসল হবে, আর ভালো ফসল হলে দেশ সমৃদ্ধি বাড়বে। এখানে একটা সৃজনশীল কোশ্চেন রয়েছে, একটা উদ্দীপক রয়েছে। সেই উদ্দীপকটি পড়ে আমাদের 4টি কোশ্চেনের উত্তর দিতে হবে। 1 এবং 2 মানে ক এবং খ, এটা হলো জ্ঞান এবং অনুধাবনমূলক। আর গ নম্বর হচ্ছে প্রয়োগমূলক, আর ঘ নম্বর হচ্ছে উচ্চতর দক্ষতা। তো ব্যাখ্যা কি আমরা জানি? ব্যাখ্যা হচ্ছে জটিল, রহস্যময়, দুর্বোধ্য বিষয়কে সহজবোধ্য করার নামই হলো ব্যাখ্যা। আর মৌলিক বা পরম নিয়মকে ব্যাখ্যা করা যায় না, কারণ হচ্ছে এই নিয়মকে অন্য নিয়মের অন্তর্ভুক্ত করা যায় না, এই জন্য এর প্রপার ব্যাখ্যা করা যায় না। নম্বর 3, উদ্দীপকে দিবার দিদিমার বক্তব্য আমরা কি দেখতে পেয়েছি? দিবার দিদিমা বলেছে একটু বসে যাও, চাঁদে গ্রহণ লেগেছে। এটা একটা লৌকিক ব্যাখ্যা, হ্যাঁ, এটা একটা ভ্রান্ত ব্যাখ্যা। দিবা বলে, শোনো দিদিমা, এগুলো তুমি শুধু খালি দেবদেবীর বিশ্বাস করো। তাহলে আমরা দিবার দিদিমার ব্যাখ্যার কোন দিকটি প্রতিফলন হয়েছে? এটা লৌকিক ব্যাখ্যা বা ভ্রান্ত ব্যাখ্যা আমরা বলতে পারি। নম্বর ঘ, উদ্দীপকে দিবার মায়ের সাথে দিবার বক্তব্যেরই একটি রূপ।
তো দিবা কি বলেছে, এই দেবদেবীতে এগুলো বিশ্বাসের কথা তিনি বলে নাই, লৌকিক ব্যাখ্যার তিনি সে জোর দেয় নাই, না দিয়ে বলেছে বৈজ্ঞানিক ব্যাখ্যা, মানে পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়লে চন্দ্রগ্রহণ হয়, এই কথাগুলো বলেছেন। এটা হলো বৈজ্ঞানিক ব্যাখ্যার কথা বলেছে। তার মাও একই কথা বলেছে, কিন্তু এটি একটা ব্যাখ্যা রূপ। রূপটা কি? এটা একটা শৃঙ্খল যোজনা। ভালো বৃষ্টিও ভালো ফসল, ভালো ফসল হলে দেশ সমৃদ্ধি হবে। এই হলো সৃজনশীল কোশ্চেন। আরেকটি কোশ্চেন বলে আজকের ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো, জামাল সাহেবের বাড়িতে অসুখ বিসুখ লেগেই থাকে। শফি সাহেব বলেন তোমার বাড়িতে জিন আসর করেছে। শফি সাহেবের কথা শুনে জামাল সাহেব বলেন কত হুজুর দেখালাম, ঝাড়ফুঁক করলাম, কবিরাজ বদ্যি, কোনোটাই তো বাদ গেল না। জামাল সাহেবের কথা শুনে খোকন মিয়া বলে তোমরা এখনো সে আমলে আছো, মানে আদিকালে আছে। তে ডাক্তারের কাছে যাও, ডাক্তারের পরামর্শ পেলে তোমাদের বাড়িতে কোনো রোগবালাই থাকবে না। খোকন মিয়ার বউ জামাল সাহেবকে বলে, হ মিয়া, আমার মন বলছে তুমি ডাক্তারের পরামর্শ নাও, তাহলে মনের সব দুঃখ চলে যাবে। এটা একটি উদ্দীপক। এই উদ্দীপক প্রথম দুইটা একটা বিশ্লেষণ, এটা একটা জ্ঞানমূলক কোশ্চেন, যেটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। মিশ্র কার্যকে ভেঙে ভেঙে দেখানোর নামই হলো বিশ্লেষণ। আর চেতনার মৌলিক অবস্থাকে ব্যাখ্যা করা যায় না, এটাও অলরেডি বলেছি। হ্যাঁ, রূপ রস বর্ণগন্ধ এগুলোকে ব্যাখ্যা করা যায় না, এটা অনুধাবনমূলক কোশ্চেন। আর জামাল এবং শফি সাহেবের কথা আমরা বলেছি। শফি সাহেব জিনের আসর হয়েছে, এটা লৌকিক ব্যাখ্যা বা ভ্রান্ত ব্যাখ্যাও যাই বলো না কেন, এটা বলতে পারো। আর একটা হচ্ছে এই, তাহলে এই গ নম্বর কোশ্চেন যেটাকে বলা হয় প্রয়োগমূলক কোশ্চেন, তোমরা ধরতে পেরেছো যে এটা লৌকিক ব্যাখ্যা বা ভ্রান্ত ব্যাখ্যা। আর সর্বশেষ যেটা কোশ্চেন, ঘ নম্বর কোশ্চেন, উদ্দীপকে খোকন মিয়ার বইয়ের বক্তব্য তারই বক্তব্যের প্রতিফল। খোকন মিয়া কি বলেছে? খোকন মিয়া বলেছে যে এটা একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা। হ্যাঁ, ডাক্তারের কাছে যাওয়া একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা, তার সাথে কি এই খোকন মিয়ার বইয়ের যে বক্তব্য সেটা একটি ব্যাখ্যার রূপ। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকের ক্লাস শেষ করলাম। আগামী ক্লাসে আমরা আলোচনা করব শ্রেণীকরণ, আর এই শ্রেণীকরণের পরে আমরা আলোচনা করব সম্ভাব্যতা। আর দুটো অধ্যায় আমাদের রয়েছে। তোমাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে শেষ করছি। তোমরা ভালো থাকবে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।